ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব আকবর। মুঘল সাম্রাজ্যের সব থেকে ইম্পর্টেন্ট সম্রাট যদি আমরা দেখি তাহলে এই আকবর রিলেটেড প্রচুর প্রশ্ন আছে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা যদি দেখো প্রচুর পাবে, আমি তোমাদের শেষকালে দেখিয়েছি। প্রথমে আগে আকবরের প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে আলোচনা করব, তারপর শেষকালে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ আলোচনা করব, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ধরনের প্রশ্নগুলো এই জায়গাটা থেকে আসে। দেখো, আমি তোমাদের ভারতের সিন্ধু সভ্যতা থেকে স্টার্ট করেছিলাম, অ্যাকচুয়ালি প্রাচীন যুগ থেকে, এবং পরপর করে ইতিহাসের সবকটা চ্যাপ্টার করাচ্ছি। এবং আমাদের ইউটিউবের এটা মান্থলি শিডিউল, এটা আমি তোমাদের জন্য রেডি করেছি। আকবর পরে আমরা আকবরের পরে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, মারাঠা জাতির উত্থান, শিবাজি, পেশোয়াতন্ত্র, শিখ ধর্ম, শিখ গুরুদের ইতিহাস, টিপু সুলতান, মহীশূর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তারপর পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, গভর্নরের শাসনকাল, বাংলার গভর্নর জেনারেলের শাসনকাল, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, সিপাহী বিদ্রোহ, এরকম পরপর কিন্তু ডেট ওয়াইজ করে যাবে। তোমরা চোখ রাখো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে, এই সব কটার লিঙ্ক থাকবে। আমি তোমাদের রুটিনটাও ওখানে পিডিএফ দিয়ে দেবো, কালেক্ট করে নিতে পারবে। তো দেখো, আকবরে একবারে প্রথম থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে শেরশাহ এবং হুমায়ুন, এই দুটো জায়গাতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে শেরশাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন কিন্তু পালিয়ে গিয়েছিল সস্ত্রীক, এবং ভ্রাম্যমান অবস্থাতে ঘুরে বেড়াচ্ছিল, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে তার নিজের ভাইও তাকে আশ্রয় দেয়নি, কিন্তু সে আশ্রয় পেয়েছিল কোথায়? রাজা বীরসালের কাছে অমরকোট দুর্গে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অমরকোট দুর্গে বীরসালের কাছে হুমায়ুন কিন্তু আশ্রয় পেয়েছিল। 1542 সালে আকবর জন্মগ্রহণ করেছিল ঠিক এই জায়গাতেই, অমরকোট দুর্গে। মোগল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 14 বছর বয়সে আকবর পাঞ্জাবের শাসক হিসেবে নিযুক্ত হন এবং শাহেনশাহ উপাধি পান। বৈরাম খাঁ, বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের বন্ধু, এবং তার সহযোগিতায় হুমায়ুন অনেক জয়ও লাভ করেছিল। সেটা আমি তোমাদের হুমায়ুন সেকশনটাতে আলোচনা করেছি, অবশ্যই গিয়ে দেখো। ডেসক্রিপশন বক্সে ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্ট বলে লেখা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে সবকটা ক্লাস। তো এই বৈরাম খাঁ আকবরের অভিভাবক, আমাদের অনেক সময়তেই প্রশ্নতে জিজ্ঞাসা করা হয় আকবরের অভিভাবক কে, তো সেক্ষেত্রে আমাদের বলতে হয় বৈরাম খাঁ। এই বৈরাম খাঁ আকবরের অভিভাবক হিসাবে সাম্রাজ্য চালাতে থাকেন। বৈরাম খাঁ 14 ফেব্রুয়ারি 1556 খ্রিস্টাব্দে আকবরকে দিল্লির বাদশাহ ঘোষণা করেন। হুমায়ুনের মৃত্যুর পর চুনার দুর্গের অধিপতি আদিল শাহ আর তার হিন্দু সেনাপতি হিমু দিল্লি ও আগ্রা অধিকার করেন। হিমু দিল্লির সিংহাসনে বসেন আর বিক্রমাদিত্য উপাধি নেন। এরপরেই আসল জিনিসটা স্টার্ট হবে, আমি তোমাদের দেখাবো এক্সপ্যানশন অফ মুঘল এম্পায়ার বাই আকবর, আকবরের দ্বারা মুঘল সাম্রাজ্যের বিস্তার। তো দেখো, আমি স্টেপ বাই স্টেপ পরপর তোমাদের সাথে এখানে আলোচনা করেছি। যেমন প্রথম আমরা দেখব প্রথম পানিপথের যুদ্ধ, যেটা হয়েছিল 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। বৈরাম খাঁ আর হিমু আর বৈরাম খাঁর সাথে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর, যেখানে হিমুকে পরাজিত করে, মানে হিমু পরাজিত হয় এবং দিল্লি পুনরুদ্ধার করা হয়। এবং 1558 খ্রিস্টাব্দে আজমির জয় করে তারপরে, এবং 1559 গোয়ালিয়র জয়। তারপর 1560 খ্রিস্টাব্দে লখনৌ আর জয়পুর জয় করেন। 1560 খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি বৈরাম খাঁ মারা গিয়েছিলেন। তাহলে এখানে আমরা দেখলাম বৈরাম খাঁয়ের সহযোগিতায় প্রথম পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলো, আজমির জয় হলো, গোয়ালিয়র জয় হলো, লখনৌ জয়পুর জয় হলো, কিন্তু সেখানে 1560-এ এসে বৈরাম খাঁ নিহত হন, মারা যান। তারপরে 1562 সালে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করলেন, এবং তারপরে মধ্যপ্রদেশের গন্ডোয়ানা জয় করলেন সেনাপতি আসফ খাঁর নেতৃত্বে। আসফ খাঁকে নিয়ে 1564 খ্রিস্টাব্দে মোগল সেনাপতি আসফ খাঁকে নিয়ে মধ্যপ্রদেশের গন্ডোয়ানা জয় করেছেন। তারপরে 1580 খ্রিস্টাব্দে আকবর রানা উদয় সিংহকে পরাস্ত করে চিতোর দখল করেন। এখানে আমরা একটু ডিটেলস দেখব। তোমাদের রাজপুত নীতিটা আমি তোমাদের সাথে আলাদাভাবে দিয়েছি, সেটা আমি নেক্সট আলোচনা করছি। তো এই 1567-র পর 1568 খ্রিস্টাব্দে আকবর ও সেনাপতি ভগবানের যৌথ প্রচেষ্টায় রণথম্বর জয় করে। আকবর, সেনাপতি ভগবানের এবং আকবর নিজে দুজনের যৌথ প্রচেষ্টায় রণথম্বর জয় করেন। এরপর কালিঞ্জর 1500 ধাপে ধাপে দেখো, 1559-এ কালিঞ্জর রয়েছে, জয়সালমীর 1570-এ রয়েছে, 1570-এ বিকানিরও রয়েছে, তাছাড়া মারোয়ার রয়েছে। এই 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 জায়গাগুলো কিন্তু
তার আস্তে আস্তে বশ্যতা স্বীকার করে। কেন করে, এটা কিভাবে হয়েছিল, এটাও আমি তোমাদের ডিটেলসে বলবো। তার আগে এইটা কমপ্লিট করে নিই। দেখো 1572 থেকে 1573 এই সময় গুজরাট সুরাটটা জয় করলেন আকবর। 1574 থেকে 76 খ্রিস্টাব্দে সেনাপতি মানসিংহর সাহায্যে বাংলা বিহার দখল করেন। তারপরে হলদিঘাটের যুদ্ধ, যেটা তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট, হলদিঘাটের যুদ্ধ হয় 1576-এ। মোগল সেনাপতি মানসিংহ, যার কথা বলছি, এবং আসফ খাঁ তার নেতৃত্বে মেবারের রানা উদয় সিংহের পুত্র প্রতাপ সিংহের বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধটা হয়। আর এই যুদ্ধে প্রতাপ সিংহ কিন্তু পরাজিত হয়েছিলেন। এই হলদিঘাটের যুদ্ধের পর আকবর একে একে উড়িষ্যা 1592 খ্রিস্টাব্দে, কাশ্মীর 1586-তে, 1591-এ সিন্ধু, 1595-তে বেলুচিস্তান, 1595-এ কান্দাহার এগুলো জয় করলেন। তারপর 1600 খ্রিস্টাব্দে আহমদনগরের চাঁদ বিবি সুলতানাকে পরাজিত করে আহমদনগর দিল্লির অন্তর্ভুক্ত করেছিলেন। এবং আকবরের শেষ যে সামরিক অভিযান, যেটা তোমাদের উল্লেখ করে দেওয়া হয় অনেক সময় এক্সামে, শেষ সামরিক অভিযান আকবরের যেটা ছিল সেটা হচ্ছে আসিরগড় দুর্গ দখল, যেটা 1601 খ্রিস্টাব্দে আকবর করেছিলেন। এটাই ছিল আকবরের শেষ সামরিক অভিযান। এরপর 1605 খ্রিস্টাব্দে 27 অক্টোবর আমাশায় আক্রান্ত হয়ে মোগল সম্রাট আকবর মানে আকবরের জীবনাবসান ঘটে। এবং এখানে আকবরকে আগ্রার সেকেন্দ্রাতে কবর দেওয়া হয়। তো এখানে দুটো পয়েন্ট আমরা দেখবো, এই দুটো তোমাদের কিন্তু আসে, মানে এক্সামে কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হয়। যেমন এখানে হলদিঘাটের যুদ্ধটা প্রচুর আসে, এখানে শেষ সামরিক অভিযান, এখানে তোমার কিসের কেন কিভাবে মারা যান আকবর, কোথায় আকবরের কবর রয়েছে, এই জিনিসগুলো তোমাদের এক্সামে আসে। এরপরে আমরা দেখবো আকবরের শাসন ব্যবস্থা, যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আকবর রিজাইম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। দেখো আকবরের শাসন ব্যবস্থাটা আসলে ঠিক এইভাবে ছিল। এক হচ্ছে কেন্দ্রীয় শাসন। কেন্দ্রীয় শাসনটা কয়েকটা সুবার মাধ্যমে করা হতো, আর প্রত্যেকটা সুবার যে প্রধান তাকে সুবারদার বলা হতো। তো এই সুবারদারের আন্ডারে এক একটা সুবা থাকতো এবং সেগুলোর সাহায্যে কেন্দ্রীয় শাসন চলত। এবার এই কয়েকটা পরগনা, জেলা স্তরে কিছু পরগনা নিয়ে এক একটা আসলে সুবা তৈরি হতো, এবং কয়েকটা গ্রাম থাকতো এক একটা পরগনার আন্ডারে। আরো একবার বলি, কয়েকটা গ্রাম একটা পরগনার আন্ডারে থাকতো, কতগুলো পরগনা একটা সুবার আন্ডারে, আর এইরকম কতগুলো সুবা নিয়েই কেন্দ্র শাসন চলতো। আর প্রত্যেকটা সুবার হেড থাকতো, মানে প্রধান থাকতো সুবারদার। এবার দেখো এই কেন্দ্রীয় শাসনে সম্রাট থাকতেন সবার শীর্ষে, সম্রাটের নিচে থাকতেন প্রধানমন্ত্রী, যাকে ভকিল বলা হতো। আর এইটা তোমাদের আমি মক টেস্টেও প্রচুরবার জিজ্ঞাসা করেছি, আর প্রচুর এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি তোমাদের এখানে প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, তোমাদের আসে প্রচুর এক্সামে। তার মধ্যে ভকিল হচ্ছে প্রধানমন্ত্রী, মীর বক্সি সামরিক বাহিনীর প্রধান, দেওয়ান অর্থ বিভাগের প্রধান, সদর ও সুদূর ধর্ম বিষয়ক প্রধান, কাজী উল কাজাত প্রধান বিচারপতি। তো দেখো এইটা আমি তোমাদের সাথে যেটা আলোচনা করলাম যে আকবরের শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাটা কিরকম। এবারে রাজপুত পলিসি বা রাজপুত নীতি। দেখো রাজপুত নীতি বলতে তখনকার সময়ে এমনিতে রাজপুতদেরকে কিন্তু মুঘলরা বরাবরই একটা মানে স্ট্রং অপোনেন্ট বলে ভাবতো, এবং রাজপুতদেরকে হারানো অতটা সহজ ছিল না। এবারে তিনি একমাত্র মোগল সম্রাট যিনি প্রথমে বুঝেছিলেন, মানে অনুভব করেছিলেন যে এই রাজপুতদেরকে শুধুমাত্র সামরিক শক্তির মাধ্যমে পরাজিত করা অসম্ভব। তিনি রাজপুতানার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন একটা টাইম, এবং তিনি বুঝেছিলেন কি রাজপুতদের মতো দুর্ধর্ষ যোদ্ধা জাতিকে শুধুমাত্র সামরিক শক্তির মাধ্যমে পরাজিত করা অসম্ভব। আর এই কারণে তিনি রাজপুতদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে শুরু করেন, এবং একজন একজনের সাথে বন্ধুত্ব স্থাপন এবং তার বশ্যতা স্বীকার করানো, এই যে নীতিটা, এটা হচ্ছে আকবরের রাজপুত নীতি, রাজপুত পলিসি। তার মধ্যে দেখো 1562 খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য অম্বরের রাজপুত রাজা বিহারিমলের মেয়ে যোধাবাই, এটার সাথে আকবরের, এই যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ দিয়ে বশ্যতা স্বীকার করানো হয়েছিল, এবং এটা আকবরের রাজপুত নীতি নামে পরিচিত। এই 1562 খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটেছিল। কেমন? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেভিনিউ সিস্টেম, হচ্ছে মনসবদারি প্রথা। দেখো এখানে প্রথমে আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা খুব আসে এক্সামে। টোডরমল ছিলেন আকবরের দেওয়ান, অর্থাৎ রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার হলেন কে, বা ট্যাক্স মিনিস্টার, এটা হচ্ছে দেওয়ান আকবরের সময়, টোডরমল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 1582 খ্রিস্টাব্দে টোডরমল নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেন, যেটাকে জাপ্তি প্রথা বলা হয়। আর এই জাপ্তি প্রথা অনুযায়ী জমিকে, দেখো জাপ্তি প্রথাটা আমি ডিটেলস দিয়েছি, জমিকে 4টে ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে পোলাজ, করৌতি,
চাচর, আর একটা হচ্ছে বাঞ্জার। প্রত্যেকটার মিনিং একটু একটু করে দেখে নাও। ওলাজ মানে হচ্ছে যে জমিতে সারা বছর চাষ করা হয়। পরবর্তী হচ্ছে কিছু দিনের জন্য ফেলে রাখা হয় যে জমি। 4 বছর পতিত রাখা হয় যে জমি, চাচর। আর বাঞ্জার হচ্ছে কৃষিকাজের অনুপযুক্ত জমি, যেগুলো এখনো আমাদের বিভিন্নভাবে বিভিন্ন নামে রয়েছে। তো তখন আকবরের সময়ে এরকম 4টে আলাদা আলাদা ক্যাটাগরিতে এই জমিগুলোকে রাখা হতো। পোলাজ, পরজ, চাচ, এই যে 3টে জমি আছে, এই 3টে ক্যাটাগরির জমিতে উৎপাদিত যে ফসল, সেগুলো 1/3 রাজস্ব স্থির করা হতো। মানে যা টোটাল আর কি উৎপন্ন হতো ফসল, তার 1/3 রাজস্ব হিসাবে, ট্যাক্স হিসাবে দিতে হতো রাজাকে। তো এটা হচ্ছে জাবতি প্রথা অ্যাকচুয়ালি। এছাড়া দেখো, গ্রামের রাজস্ব আদায় করতো পাটোয়ারি। পাটোয়ারি কাদের বলা হতো? যারা গ্রামের থেকে রাজস্ব আদায় করতো, গ্রামে গিয়ে গিয়ে যারা রাজস্ব মানে ট্যাক্স কালেক্ট করতো, তাদেরকে পাটোয়ারি বলতো। পরগনায় কানুনগোড়া এবং আমিন হচ্ছে আমিনরা হচ্ছে রাজস্ব, এরাও সব ট্যাক্স কালেক্টই করতো যারা পরগনায়। দেখো, জমিগুলিকে নানাভাবে বিভক্ত করা হতো। আরো কিছু ক্যাটাগরি ছিল, যেমন ধরো খালিসা, রাষ্ট্রের নিজস্ব জমি, যেগুলো আর কি রাজার নিজস্ব জমি এরা বলা যেতে পারে। জায়গির বলতে বরাদ দেওয়া জমি, ঠিক আছে। এছাড়া দান করা জমি আর অন্যান্য জমিও ছিল। সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন 1570 খ্রিস্টাব্দ নাগাদ। এই মনসবদার কথাটার অর্থ হচ্ছে পদমর্যাদা। এই প্রথা অনুসারে প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণে মানে সেনার ঘোড়া রাখতে দেওয়া হতো, এবং তাদের পদমর্যাদা অনুসারে তাদের বেতন স্থির করা হতো। মানে রাজা নিজে কিছু দায়িত্ব নিতেন না, এইসব সেনা ঘোড়া তাদেরকে রাখতে দেওয়া হতো। তারাই সেই সেনা ঘোড়াগুলোকে দেখাশোনা করা, তাদের খরচা পাতি সবকিছু তারা মেনটেন করতো। যুদ্ধের সময় সেগুলো যখন প্রয়োজন হতো, তখন তাদেরকে সেগুলো প্রোভাইড করতে হতো। তো রাজা তার জন্য তাদেরকে বেতন দিত, যার যেরকম পদমর্যাদা সেই অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হতো। 33টা স্তরে বিভক্ত ছিল। আর মনসবদার পদের সাথে জাট, সওয়ার এই শব্দ দুটো যুক্ত থাকতো। জাট কি? জাট হচ্ছে মনসবদারের পদমর্যাদা, আর সওয়ার হচ্ছে সেনার সংখ্যা। নেক্সট দেখো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মনোভাব। এই ধর্মনিরপেক্ষ মনোভাবটা কিরকম দেখো, আমরা দেখেছি একমাত্র মুঘল সম্রাট আকবরই কিন্তু এই নিরপেক্ষ মনোভাবটা সব থেকে বেশি দেখিয়েছে, আমরা হিস্ট্রিতে দেখেছি। তো সেইগুলোর কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে দিয়েছি, এগুলোর সাহায্যেই তোমরা বুঝতে পারবে। 1575 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা স্থাপন করে। এই ইবাদতখানা কি ছিল? ইবাদতখানা হচ্ছে সর্বধর্ম আলোচনার জন্য। ওকে, মানে ধর্মগুরুদের মধ্যে পুরুষোত্তম দাস, দেখো হিন্দু ধর্মের প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু সেখানে থাকতো। পুরুষোত্তম দাস যিনি হিন্দু ধর্মগুরু ছিলেন, জৈন ধর্মগুরু ছিলেন বিজয় সেন সুরি, জরাথ্রুষ্ট, মহারাজারি রানা, ঠিক আছে, এরা সবাই কিন্তু ইবাদতখানাতে বসতো, আর সেখানে লোকজন যেত, তাদের বিভিন্ন ধর্মের কথা আলোচনা করত। এবং আকবর কিন্তু চেয়েছিলেন সব ধর্মের একটা মেলবন্ধন ঘটাতে। 1579 খ্রিস্টাব্দে ইনি বিখ্যাত মাঝার বা ঘোষণাপত্র দ্বারা যে কোনো ধর্মীয় প্রতিবাদে সম্রাটকেই যে চূড়ান্ত রায়দানকারী সেটা রূপে ঘোষণা করেন। অর্থাৎ যে কোনো ধরনের ধর্ম সংক্রান্ত যদি কোনো বিবাদ বাদে, তাহলে সেক্ষেত্রে সম্রাট যা বলবে সেটাই শেষ কথা, আর অন্য কারোর কথা শোনা হবে না। তো সেইটা হচ্ছে মাঝার বা হচ্ছে ঘোষণাপত্র, একটা নির্দিষ্ট ঘোষণাপত্র, যেটা 1579 খ্রিস্টাব্দে আকবর কিন্তু মানে রিলিজ করেছিল। 1581 খ্রিস্টাব্দে আকবর দিন ই ইলাহি নামে একটা নতুন ধর্মমত প্রবর্তন করেছিল। দিন ই ইলাহি প্রচুর আছে এক্সামে, দিন ই ইলাহি কোন মোগল সম্রাট প্রবর্তন করেন? তো এই দিন ই ইলাহি যে ধর্মমতটা, এইটাও প্রবর্তন করেছিলেন 1581 খ্রিস্টাব্দে আকবর, যেটাতে সকল ধর্মের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলো ছিল। আমরা এখানে দেখলাম ইবাদতখানাতে আলোচনা হতো, বিভিন্ন ধর্মগুরুরা আসতো বিভিন্ন ধর্মের, তো তাদের থেকে নিয়ে এসে প্রত্যেকটা ধর্ম থেকে কালেক্ট করে যেটা সব থেকে মানে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য প্রত্যেকটা ধর্মের, সেইগুলোকে একটা জায়গায় করে দিন ই ইলাহি নামে একটা ধর্ম প্রবর্তন করার চেষ্টা করেছিলেন আকবর। মাত্র 18 জন এই ধর্মমত পরে গ্রহণ করেছিলেন, এইটা তোমরা একটু ইম্পর্টেন্ট নোট করে রাখবে। তিনি 1563 খ্রিস্টাব্দে অমুসলমানদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। মানে অর্থাৎ দেখো, এখানে ধর্মের মেলবন্ধন ঘটানোর জন্য তিনি যতটুকু সম্ভব করেছিলেন। এই জিজিয়া কর একটা ধর্মকর ছিল, আমরা জানি, এটা তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা, আরো একবার বললাম। আর কে এই জিজিয়া কর চালু করেছিলেন আমাকে আজকে কমেন্ট বক্সে জানাও দেখি, আগের দিনও তোমাদের জিজ্ঞাসা করেছিলাম। তো এই মুসলমানদের ওপর, যারা মুসলমান নয়, তাদেরকে যে জিজিয়া কর দেওয়ার একটা প্রথা ছিল, সেটা কিন্তু 1563 খ্রিস্টাব্দে আকবর তুলে দিয়েছিল। দাস প্রথা, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল, দাস প্রথা তুলে দিয়েছিল।
বিধবা বিবাহ চালু করেছিল, এগুলো কিন্তু আকবর করেছিল। আকবরের নবরত্ন বলতে 9 জন ব্যক্তি ছিলেন আকবরের রাজসভায়, যারা আকবরকে রাজ্য পরিচালনা করতে সাহায্য করতো এবং প্রত্যেক জনের আলাদা আলাদা বিশেষত্ব ছিল। যেমন ধরো এই আবুল ফজল, এই আবুল ফজল ইনি কিসের জন্য বিখ্যাত? আমরা জানবো আবুল ফজলকে আকবরনামা ও আইন ই আকবরীর রচয়িতা হিসাবে। এছাড়া ধরো ফৈজি, এই ফৈজি লীলাবতী ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন, আমি তোমাদের আসছি এগুলো পরে। টোডরমলের কথা আমি আগেই বলেছি। এছাড়া ধরো বীরবল বা এই মহেশ দাস, ইনি ছিলেন বিদূষক আকবরের রাজসভায়, ইনি আকবরের বন্ধুও ছিলেন অবশ্যই। আব্দুর রহিম খান, এই আব্দুল রহিম খান ইনি হচ্ছেন বাবর নামাটাকে তুর্কি ভাষাতে রচনা করেছিলেন, বাবর নামাকে তুর্কি ভাষায় রচনা করেছিলেন। একে এই আব্দুর রহিম খানকে খান খান এ খানা উপাধি দিয়েছিলেন আকবর, খান এ খানা উপাধি আকবর কিন্তু দিয়েছিলেন এই আব্দুর রহিম খানকে। তানসেনকে, এই তানসেন হচ্ছে আকবরের দরবারে প্রধান সঙ্গীতকার, তাকে সঙ্গীত সম্রাট বলা হতো, তাকে সঙ্গীত সম্রাট বলা হতো কিন্তু এই তানসেনকে। রাজা মান সিং, ইনি হলদিঘাট আর আফগানদের বিরুদ্ধে যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন, আমি আগেই তোমাদেরকে বললাম। মোল্লা দো পিয়াজা, অ্যাকচুয়ালি মোল্লা দো পিয়াজা এটা, তো এই মোল্লা দো পিয়াজা যে যিনি, ইনি মুঘল সাম্রাজ্যের একজন প্রধান উপদেষ্টা ছিলেন অবশ্যই। ফকির আজিয়াউদ্দিনও ইনিও একজন উপদেষ্টা ছিলেন। তো এইগুলো আমরা দেখলাম। এই ফকির আজিউদ্দিন সম্পর্কে আরো একটা আমি কথা বলে দিই, ইনি একজন সুফিবাদী ছিলেন, আমি তোমাদের সুফি জায়গাটাতে আলোচনা করেছিলাম। আর আকবরের আমলে যে স্থাপত্যগুলো হয়েছিল তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হুমায়ুনের সমাধি, যেটা দিল্লিতে ছিল, মানে এটা এখনো তোমাদের জিজ্ঞাসা করা হয় এইভাবে, এটা আকবর তৈরি করেছিলেন। ফতেপুর সিক্রিতে সেলিম চিশতির সমাধি, যোধাবাই রাজপ্রাসাদ, জামা মসজিদ, সুলতানি রাজপ্রাসাদ, এগুলো কিন্তু তৈরি হয়েছিল। এছাড়া ধরো বীরবলের গৃহ, ইনি গুজরাট জয়ের স্মৃতি হিসাবে, গুজরাট জয়ের স্মৃতিচিহ্ন হিসাবে 176 ফুট উঁচু বুলন্দ দরওয়াজা, এটা কিন্তু নির্মাণ করেছিলেন আগ্রাতে। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় দরজা ভারতের, 176 ফুট উঁচু। এছাড়া সম্রাট আকবর ফতেপুর সিকরি, এলাহাবাদ দুর্গ, এগুলো কিন্তু তৈরি করেছিলেন। এছাড়া পঞ্চমহল রয়েছে, দিল্লি গেট রয়েছে, জাহাঙ্গীর মহল রয়েছে, এগুলো আকবরের আমলে উল্লেখযোগ্য কিন্তু স্থাপত্য। এরপরে আমরা যেটা দেখবো, দেখো এই সাহিত্যর ক্ষেত্রে আমি তোমাদের এখানে যেগুলো দিয়েছি, এটা হচ্ছে প্রত্যেকটা ফার্সি ভাষায় অনুবাদ যারা যারা করেছে, অর্থাৎ রামায়ণটাকে ফার্সি ভাষায় অনুবাদ কে করেছে? বদাউনি। মকমল খাঁ ফার্সি ভাষায় জাতকটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছে মকমল খাঁ। কাশ্মীরের ইতিহাসকে ফার্সি ভাষায় অনুবাদ করেছে মৌলানা শাহ। তুতিনামাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছে জিয়া মার্কসবন্দি। কোক শাস্ত্রকে ফার্সি ভাষায় অনুবাদ করেছে জিয়া মার্কসবন্দি। অথর্ববেদকে ইব্রাহিম সিরহিন্দ ও সুলতান। লীলাবতীর কথা তো আগেই বললাম, ফৈজি। এছাড়া নীল দময়ন্তী। রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনীটাকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছেন মুলা শাহ মোহাম্মদ। হরিবংশ পর্ব, এটাকে মৌলানা সুরি করেছেন। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার, সেটাও আবুল ফজল কিন্তু ফার্সি ভাষাতে অনুবাদ করেছে। আকবরের শাসনকালে তুলসীদাস আর একটা গুরুত্বপূর্ণ ছিল, তুলসীদাসটা খুব ইম্পর্টেন্ট, তো এটা আকবরের শাসনকালেই ছিল। এবং ইনি কিন্তু হিন্দি ভাষায় রামচরিত মানস রচনা করেছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই আকবরের আমলকে কিন্তু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। এরপর দেখো যে পয়েন্টগুলো রয়েছে, আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন ধরো সম্রাট আকবরের সময় প্রধান চিত্রকর ছিলেন মীর সৈয়দ আলী, মীর সৈয়দ আলী, আব্দুল সামাদ, যশোমন্ত, মিসকিনা, লাল, ভীম, ধর্মদাস, শঙ্কর, দৌলত, গোবর্ধন, এনায়েত, এরা প্রমুখরা। আকবর নামাতে যারা যারা ছবি এঁকেছিলেন তাদের মধ্যে শঙ্কর, দৌলত, এরা ছিল। আকবরের আমলের দুটো শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী তানসেনের কথা বলেইছি, আর একজন ছিলেন বজ বাহাদুর। আর আকবরের এই রাজনৈতিক দূরদৃষ্টি, ধর্মসহিষ্ণুতা, উদার এবং জাতীয় দৃষ্টিভঙ্গির জন্য জওহরলাল নেহেরু আকবরকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত কিন্তু করেছিলেন। এই জায়গাটা তোমরা নোট করে রাখো, এটা একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে এসেছিল। এবার আমরা আকবর রিলেটেড এমসিকিউজ দেখবো ফ্রম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস, দেখবো কি কি ধরনের প্রশ্ন আকবরকে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে বা হতে পারে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে যারা লাইভে রয়েছে। মোগল সম্রাট আকবর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? তো ইনি জন্মগ্রহণ করেছিলেন 1542 সালে। নেক্সট চলে যাব, আকবরের মাতার নাম কি ছিল? দেখো আকবরের মায়ের নাম ছিল কি? হামিদা বানু বেগম।
এটা আমি তোমাদের মিস করে গেছিলাম, তোমরা এখান থেকে নিয়ে নাও। আকবর কত সালে দিল্লির সিংহাসনে বসেন? আকবর 1556 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন। আকবর প্রথমে বাবার থেকে কোন অঞ্চলের শাসনভার পান? তো ইনি অ্যাকচুয়ালি পাঞ্জাবের শাসনভার পান প্রথম। পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 1556-তে হয়েছিল, সেটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? বৈরাম খাঁ আর হিমু। বৈরাম খাঁ কত সালে নিহত হন? 1560 সালে বৈরাম খাঁ নিহত হয়েছিলেন। আকবরের জন্ম কোথায় হয়েছিল? অমরকোট দুর্গে। মোগল সেনাপতি মানসিংহ আর চিতোরের রানা প্রতাপ সিং এর মধ্যে কবে হলদিঘাটে যুদ্ধ হয়? 1576-এ। চাঁদ বিবি কোথাকার সুলতান ছিলেন? আহমদনগরের। আকবরের শেষ সামরিক অভিযান কোনটা ছিল? আসিরগড় দুর্গ অভিযান। আকবর কত সালে দেহত্যাগ করেন? 1605 খ্রিস্টাব্দে। আকবরের সমাধি কোথায় রয়েছে? আগ্রাতে। আকবরের শাসন ব্যবস্থার শীর্ষে কে ছিলেন? সম্রাট নিজেই, অর্থাৎ আকবর নিজেই ছিলেন। আকবরের শাসন ব্যবস্থায় সম্রাটের পর কার স্থান ছিল? সম্রাটের পর অবশ্যই প্রধানমন্ত্রী ছিল। আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। আকবরের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী তানসেনের আসল নাম কি ছিল? রামতনু পান্ডে। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। আকবরের শাসন ব্যবস্থায় সর্বনিম্ন স্তরে কোন বিভাগ ছিল? গ্রাম। দিন-ই-ইলাহি ধর্মমতটা কে প্রবর্তন করেছিলেন? আকবর। এরপর দেখো আকবরের পুরো নাম কি ছিল? আকবরের পুরো নাম ছিল আবুল ফতহ জালালউদ্দিন আকবর। নেক্সট, কে অমুসলমানদের ওপর থেকে জিজিয়া কর তুলে নেয়? আকবর। কে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? বদাউনি। তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেছিলেন? আকবরের আমলে। কার শাসনকালকে সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? তোমরা এইটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও। আর এরপরে আমি তোমাদেরকে ঠিক যেরকম দেখালাম আকবরের পর আমরা জাহাঙ্গীরটা দেখবো আগামীকাল, এবং তারপর থেকে রেগুলারের রুটিনটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো একটা পিডিএফে, যাতে তোমরা রুটিনটা দেখে দেখে রেগুলার ক্লাস করতে পারো। আপাতত কালকে সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, 10টার সময় আনএকাডেমিতে থাকছে ম্যাথের ফ্রি স্পেশাল ক্লাস, এবং তারপরে 8টার সময় থাকছে ইউটিউবে জাহাঙ্গীর। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যাতে নোটিফিকেশনগুলো ঠিকঠাকভাবে যায় বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। এছাড়া আরো ইনফরমেশন বা আরো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের যদি পাওয়ার অসুবিধা হয়, তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও। ওখানে আমি সব লিঙ্ক দিয়ে দিয়েছি, সো ওখান থেকে তোমাদের ক্লাসগুলো দেখে নিতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ।